হাই এভরিওয়ান, দিস ইজ মুনতাসির আলভি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিন্যাস বা পারমুটেশন, ম্যাথ ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়। সো সবাই আমরা একটু ভালো করে খেয়াল করি, ঠিক আছে? আচ্ছা, দেখি বিন্যাস। বিন্যাস কথাটার মানে হচ্ছে সাজানোর প্রক্রিয়া। সাজানোর প্রক্রিয়া। এখন কথা হচ্ছে সাজানোর প্রক্রিয়া জিনিসটা দিয়ে কি বোঝায়। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এই যেমন আমার নাম হচ্ছে আলভি, ALVI, ঠিক আছে? আমরা দেখতেছি ALVI এই নামে চারটা বর্ণ আছে, একটা A, একটা L, একটা V, একটা I। আমি তোমাকে প্রশ্ন করলাম, এই চারটা বর্ণকে তুমি কতভাবে সাজাতে পারো? দেখি আমরা চারটা বর্ণকে কতভাবে সাজাতে পারি। আমরা এই যে ALVI কে লিখতে পারি LAVI, তারপর লিখতে পারি IVAL, দেন লিখতে পারি AVIL, তারপর লিখতে পারি, মানে এরকম আমরা অনেকগুলো নতুন নতুন শব্দ ক্রিয়েট করতে পারছি। শব্দ মানে ব্যাপারটা হচ্ছে যে এই বর্ণগুলোকে আমরা নতুন নতুন অনেকভাবে কি করতে পারছি, সাজাতে পারছি। তো ব্যাপারটা হচ্ছে কতগুলো বর্ণকে বা কোনো জিনিসকে তুমি যদি বিভিন্নভাবে কতভাবে সাজাতে পারছো, এটাই মূলত আমার বিন্যাস নির্দেশ করে। তাহলে আমি আবার বলছি, বিন্যাস বলতে বোঝায় কতগুলো জিনিসকে আমরা কত উপায়ে সাজাতে পারি। বিন্যাস জিনিসটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে গণনার গুণন বিধি। গণনার গুণন বিধি এই টপিকটা যদি আমরা বুঝতে পারি, বিন্যাস বোঝাটা আমাদের জন্য অনেক সহজতর হয়ে যায়। যেমন যেমন গণনার গুণন বিধি জিনিসটাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি। দেখেন, সাপোজ আমি আমার বাসা থেকে ঢাকায় যাব, AB দ্বারা রিপ্রেজেন্ট করতেছি আমার বাসা থেকে আমি ঢাকা যাব, সাপোজ ঢাকা। তো আমার বাসা থেকে ঢাকায় যাওয়ার জন্য আমার তো আগে একটা বাস টার্মিনালে যাওয়া লাগবে। তো আমরা সাপোজ বাস টার্মিনাল, BT দ্বারা বুঝাচ্ছি বাস টার্মিনালে যাব। আচ্ছা দেখো, এই যে আমার বাসা থেকে আমি ঢাকা যাব, এই ঢাকা যাওয়ার জন্য আমার আগে বাসা থেকে বাস টার্মিনাল যাওয়া লাগবে, দেন বাস টার্মিনাল থেকে একটা বাসে উঠে ঢাকায় যাওয়া লাগবে। তো আমি বললাম, এই যে আমার বাসা থেকে বাস টার্মিনালে যাওয়ার জন্য তিনটা রাস্তা আছে, একটা, দুইটা, তিনটা। এবং পরবর্তীতে বাস টার্মিনাল থেকে আমি যদি ঢাকায় যেতে চাই, হয়তো দেখি মনে করো দুইটা রাস্তা আছে। ওকে, তো আমি কতভাবে আমার বাসা থেকে ঢাকায় যেতে পারি? তো এই জিনিসটা বের করার জন্য আমি যদি এক একটা রাস্তার নাম দিয়ে দিই, জিনিসটা বোঝা অনেক সহজ হয়ে যায়। সাপোজ এই রাস্তার নাম হচ্ছে A, এই রাস্তার নাম হচ্ছে B, এই রাস্তার নাম হচ্ছে C, এটা D, এবং এটা হচ্ছে E। তাহলে আমরা দেখি আমরা কত উপায়ে আমার বাসা থেকে ঢাকায় যেতে পারি। দেখো, ফার্স্ট অফ অল আমার বাসা থেকে ঢাকা যাব, আমি ফার্স্ট অফ অল এই বাস টার্মিনাল A পথে গেলাম, দেন বাস টার্মিনাল থেকে D পথে গেলাম। তাহলে AD একটা ওয়ে হইতে পারে, তারপর BD একটা ওয়ে হইতে পারে, আমরা একটু লিখে ফেলি, CD একটা ওয়ে হইতে পারে। দেন দেখো A পথে যাই, দেন আবার E পথে গেলাম, AE একটা ওয়ে হইতে পারে, BE একটা ওয়ে হইতে পারে, CE একটা ওয়ে হইতে পারে। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমরা 6টা উপায়ে আমার বাসা থেকে ঢাকায় যেতে পারছি। তো এই যে জিনিসটা এভাবে ইলাবোরেট করে না লেখার জন্য মূলত গণনার গুণন বিধি জিনিসটার উৎপত্তি। তো ভাই, গণনার গুণন বিধি মানে কি? গণনার গুণন বিধি কথাটার মানে হচ্ছে উপায় সংখ্যার গুণফল। একটু ভালোভাবে লক্ষ্য করি, উপায় সংখ্যার গুণফল। আচ্ছা, উপায় সংখ্যার গুণফল জিনিসটা বলতে কি বোঝাচ্ছে একটু দেখো ভালো করে। একটা জিনিস দেখো, এই যে আমার বাসা থেকে বাস টার্মিনালে যাওয়ার রোড কয়টা বা অপশন কয়টা? 3টা। সো লিখলাম 3। তারপর বাস টার্মিনাল থেকে ঢাকায় যাওয়ার রাস্তা কয়টা? 2টা। সো লিখলাম 2। তাহলে আমরা যদি এই দুইটার উপায় সংখ্যাকে গুণ করে দিই, তাহলে আমরা কত পাই? 6। দেখো আমরা কয়টা রাস্তা পাইছিলাম? 6টা। এটা আমরা ইজিলি এই যে উপায় সংখ্যার গুণফল বা গণনার গুণন বিধির মাধ্যমে ইজিলি আমরা বের করতে পারি। তো এই যে গণনার গুণন বিধি জিনিসটা ইউজ করে আমরা বিন্যাসটা আরো খুব ভালোভাবে শিখতে পারবো। তো বিন্যাসের ম্যাথ করার জন্য আমাকে 3টা ফর্মুলা ভালোভাবে শিখতে হয়। তো আমি 3টা ফর্মুলা নিয়ে একটু আলোচনা করব। ফর্মুলা নাম্বার 1 নিয়ে প্রথমত আলোচনা করছি। ফর্মুলা নাম্বার 1টা কিভাবে আসে একটু আপনাদেরকে দেখাই। দেখো, চারটা বন্ধুর নাম হচ্ছে, একটা হচ্ছে A, একটা হচ্ছে B, একটা হচ্ছে C, আর একটা হচ্ছে D। এই চারটা বন্ধু চারটা সিটে কত উপায়ে বসতে পারে, ঠিক আছে? এই জিনিসটা আমরা গণনার গুণন বিধির সাহায্যে ইজিলি বের করব। দেন ওখান থেকে আমরা একটা সূত্র ডেভেলপ করব। ভালোভাবে দেখো,
চার বন্ধু চারটা সিটে কতভাবে বসতে পারে। কতভাবে বসতে পারে কেন বলছি ভাইয়া, দেখো ওরা এ বি সি ডি এই সিরিয়ালে বসতে পারে, দেন বি সি এ ডি, দেন এ সি বি ডি, মানে এরকম অনেকগুলো সিরিয়ালে কি করতে পারবে, তারা কি করতে পারবে, বসতে পারবে। ঠিক আছে, চারটা সিটে। তো আমাকে বের করতে হবে, এরকম তো আমি লিখে লিখে তো সবগুলো বের করতে পারবো না, আমাকে জাস্ট ইজিলি সহজ উপায়ে বের করতে হবে এই চারটা বন্ধু কিভাবে চারটা সিটে বসতে পারে। তো এটার অ্যান্সার দেখো আমরা বের করছি কিভাবে। চারটা সিট আঁকলাম, একটা দুইটা তিনটা চারটা, চারটা সিট আঁকলাম। ঠিক আছে, এটা মনে করে অ্যান্সার শিট আমাদের প্যারালিক। দেখো প্রথম সিটে এখনো চারটা বেঞ্চে কেউ কিন্তু বসে নাই, তো প্রথম আমরা এখানে অপশন সংখ্যা লিখবো। আরেকটা জিনিস বলে দিলাম, এই জায়গাগুলোতে কি বসবে, অপশন সংখ্যা। ভালোভাবে লক্ষ্য করি, এই যে প্রথম সিটে, এই যে প্রথম সিটে এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে, ডিও বসতে পারে। তার মানে প্রথম সিটের জন্য আমার অপশন সংখ্যা কয়টা, চারটা। সো আমি লিখলাম প্রথম সিটের জন্য অপশন সংখ্যা কয়টা, চারটা। তো আমি ধরলাম বি প্রথম সিটে বসে গেল, তার মানে সেকেন্ড সিটে এ সি ডি তিনজনের মধ্যে যে কেউ একজন বসবে। তার মানে সেকেন্ড সিটের জন্য আমার অপশন সংখ্যা হচ্ছে তিনটা, তাহলে আমি লিখলাম 3। ওকে, সাপোজ সি এখানে বসে গেল, দেন থার্ড সিটের জন্য অপশন কয়টা থাকে, আর দুইটা, দুইটা। আর লাস্ট সিটের জন্য আমার অপশন হাতে থাকে একটা। তাহলে আমরা একটু দেখি কত আসে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এখানে আমাদের কত আসলো। আচ্ছা দেখো আরেকটা জিনিস বলি, এই যে 4 থেকে 1 পর্যন্ত গেল, 4 3 2 1, এটাকে আমরা বলি 4 ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়ালটা তুমি এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়ালের মান কত, 24। 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24। ওকে, আশা করি বুঝে গেল। আচ্ছা, তো আমরা বুঝলাম 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। একইভাবে যদি ভাইয়া আপনাদেরকে বলি 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, বের করতে পারবা না। দেখো 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়, 3 ইন্টু 2 ইন্টু 1। তারপর 5 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইজিলি বের করতে পারবা। আমি একটু বলে দিই, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তো এরকম তোমরা যদি 1 থেকে 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 6 ফ্যাক্টোরিয়াল মনে রাখো, তোমাদের জন্য পরবর্তীতে ম্যাথ করতে সুবিধা হবে। তো আমরা দেখলাম চার বন্ধু চারটি সিটে ফোর ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারে, এটা আমাদের অ্যান্সার বের হলো। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে বলি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারবা, তুমি কতভাবে বিন্যস্ত করতে পারবা। অ্যান্সার হবে কি বলেন, হ্যাঁ n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটাই হবে আপনাদের অ্যান্সার। ঠিক একইভাবে আমি যদি একটা ম্যাথ করাই দিই, জিনিসটা আপনাদের জন্য বুঝতে খুব সহজ হবে। তো আমরা দেখছি একটা ম্যাথ দিলাম আপনাদেরকে, ফর্মুলা শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায় একটু ভালোভাবে লক্ষ্য করি। আমরা যদি একটু দেখি, এই যে ফর্মুলা শব্দটা আছে, এখানে আমরা দেখতেছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ওয়ার্ড আছে। আমি তোমাকে বললাম এই 7টা ওয়ার্ডকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারো, একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে 7টা ওয়ার্ডই কিন্তু ভিন্ন ভিন্ন, কোনো ওয়ার্ড দুইটা নেই। তাহলে আমরা এই 7টা ভিন্ন ভিন্ন শব্দকে, ভিন্ন ভিন্ন বর্ণকে কতভাবে বিন্যস্ত করতে পারি বলেন তো, 7 ফ্যাক্টোরিয়াল উপায়। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইটাই গেল আমাদের প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র আমাদের আউটকামটা কি আসলো, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারো। অ্যান্সার হবে কি n ফ্যাক্টোরিয়াল। আশা করি ফর্মুলা নাম্বার 1 বুঝে গেল। আচ্ছা, এখন আমরা শিখবো ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 2 আর ফর্মুলা নাম্বার 1 অনেকটাই সেম, জাস্ট একটু ডিফারেন্ট আছে। এখানেও আমরা আগের মতো গণনার গুণনবিধির সহায়তা নিব। একটু ভালো করে খেয়াল করি। আমি আপনাকে প্রশ্ন করলাম 5 জন বন্ধু 3টি সিটে কতভাবে বসতে পারে। 5 জন বন্ধু 3টি সিটে কতভাবে বসতে পারে, একটু ভালো করে খেয়াল করি। বন্ধু আছে 5 জন, 5 জন 3টা সিটে বসবে। তাহলে আমরা একটু এঁকে ফেলি, তার মানে আমাদের সিট আছে 3টা। একটু ভালোভাবে লক্ষ্য করি, 3টা।
ঠিক আছে। আচ্ছা, 5 জন বন্ধুরা আমি একটু নাম দিয়ে দিই। একজন এ, একজন বি, একজন সি, একজন টি, আর একজন হলো ই। ঠিক আছে, এই 5 জন 3টা সিটে বসতে পারবে। সিট আছে এই 3টা, বাকি 2 জন দাঁড়িয়ে থাকবে, আর কোনো কাজ নেই। তো এই 3টা সিটে তারা কতভাবে বসতে পারে একটু ভালো করে লক্ষ্য করি। এই প্রথম সিটের জন্য আমার হাতে অপশন সংখ্যা কয়টা? এও বসতে পারে, বিও বসতে পারে, সি ডি ই, মানে এই 5 জনের যে কেউ একজন বসতে পারে। তার মানে প্রথম সিটের জন্য আমার অপশন সংখ্যা কয়টা? 5টা। তার মানে সাপোজ ধরো সি বসে গেল। তৃতীয় সিটের জন্য বাকি অপশন থাকে কয়টা? 4টা। আর তৃতীয় সিটের জন্য আমার হাতে অপশন সংখ্যা কয়টা থাকে? আচ্ছা, তৃতীয় সিটের জন্য আমার হাতে অপশন সংখ্যা থাকে আর কয়টা? 3টা। তাহলে অ্যান্সার হবে 5 ইন্টু 4 ইন্টু 3। আচ্ছা, একটু ভালোভাবে লক্ষ্য করো, 5 ইন্টু 4 ইন্টু 3। আচ্ছা, এটার মান যত আসবে এই কোশ্চেনের অ্যান্সার হবে সেটাই। বাট আমি এইখান থেকে একটা অ্যানালজি বা একটা ফর্মুলা তোমাদেরকে দাঁড়া করে একটু ভালোভাবে লক্ষ্য করো। 5 ইন্টু 4 ইন্টু 3, আমি এখানে একটা 2 ইন্টু 1 গুণ করলাম, আর নিচেও একটা 2 ইন্টু 1 গুণ করলাম, নিচেও একটা 2 ইন্টু 1 গুণ করলাম। একটু ভালোভাবে দেখি, এই যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে আমি লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচের জিনিসটাকে আমি লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি একটু প্রশ্নের দিকে ভালো করে খেয়াল করি, আমাদের প্রশ্নে 2টা নাম্বার সম্পর্কে কথা বলা আছে, একটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে 3। তাহলে আমরা যদি এই ম্যাথটা এই 2টা নাম্বারের সহায়তায় করতে পারি, তার মানে জিনিসটা আরো খুব আকর্ষণীয় বা ভালো দেখায়। একটু ভালো করে খেয়াল করো তো, এই যে 2 ফ্যাক্টোরিয়াল, এই 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমি তো এভাবেও লিখতে পারি। ভাইয়া দেখো, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই f2 ফ্যাক্টোরিয়ালকে লিখলাম 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই যে আমি লিখলাম 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটাকে আমরা বলতেছি 5c3। এই জিনিস সরি 5c না, 5p3। এখানে p বলতে বোঝানো হচ্ছে পারমুটেশন। তাহলে p এর p বলতে কি বোঝায়? p বলতে বোঝায় পারমুটেশন। তাহলে 5p3 জিনিসটা দিয়ে বোঝাচ্ছে 5টা জিনিস থেকে 3টা জিনিসকে নিয়ে তুমি কতভাবে সাজাতে পারো। এটার অ্যান্সার হবে ডিরেক্ট 5p3। বা আমরা বলতে পারি, বা এখানে যদি 5 বা 3 এগুলো যদি না ইউজ করে আমাকে যদি বলতো n জন থেকে, মানে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারতা, তাহলে এটা হবে কি? n p r। আচ্ছা, আমরা এটার সাথে একটু তুলনা করে দেখি তো। 5p3 এটা সমান সমান আমি কি লিখছি? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এখানে npr এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আশা করি জিনিসটা বুঝে গেল। তাহলে আমরা ফর্মুলা নাম্বার 2 থেকে কি শিখলাম? ফর্মুলা নাম্বার 2 থেকে শিখলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিসকে কতভাবে বিন্যস্ত করা যায়। অ্যান্সার হইল কি? NPR। তাহলে আশা করি NPR এই কথাটার মানে কি বুঝলাম? n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসকে নিয়ে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারি। তো NPR এর ফর্মুলাটা কি আসলো? NPR এর ফর্মুলাটা আসলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আশা করি বুঝে গেল। তো আমি যদি আপনাদেরকে বলি 6p3, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 6টা জিনিস থেকে 3টা জিনিসকে নিয়ে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারি বা কতভাবে সাজাতে পারি। তো এটাই হলো আমাদের ফর্মুলা নাম্বার 2 এর আউটকাম। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিসকে নিয়ে আমরা NPR উপায়ে বিন্যস্ত করতে পারি। আচ্ছা, ফর্মুলা নাম্বার 3 এ আসি। ফর্মুলা নাম্বার 3টা একটা ম্যাথ করলে জিনিসটা বোঝানো অনেক ইজি হয়ে যায়। যেমন দেখো, আমি যদি তোমাকে বলি, এখন তো সেপ্টেম্বর মাস চলে, তো সেপ্টেম্বর নিয়ে ম্যাথটা করি। তো সেপ্টেম্বর শব্দটিকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারো? আমি আবার বলছি, সেপ্টেম্বর শব্দটিকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখান থেকে তুমি সবগুলা বর্ণ নিয়েই কতভাবে বিন্যস্ত করতে পারো। প্রশ্নটা হচ্ছে এরকম, সেপ্টেম্বর শব্দটির সবগুলো বর্ণকে নিয়ে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারো। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, এই যে সেপ্টেম্বর
এখানে কয়টা বর্ণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে আমরা যদি 1 নম্বর সূত্রের মতো এখানে 9 ফ্যাক্টরিয়াল লিখে দিই, আমার ম্যাথটা কিন্তু হবে না, অ্যাকচুয়ালি আমাদের ম্যাথটা হবে না। ঠিক আছে, তাহলে কারণ এখানে কেন ম্যাথটা হবে না আমি একটু বলি। দেখো এখানে ই আছে একটা, দুইটা, তিনটা। আমরা এখানে দেখতেছি আমাদের এইখানে 3টা ই আছে, আর কোনো ওয়ার্ড বা সরি কোনো বর্ণ রিপিট হয় নাই, বাট ই 3বার আসছে। তাহলে ই 3টা আসছে না, সুন্দর করে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা, তাহলে তোমার ম্যাথটা হয়ে যাবে। তো ফর্মুলা নাম্বার 3 তে কি হয় যে কোনো একটা বর্ণ একাধিকবার আসলে তখন আমরা কি করতে পারি, কোনো একটা বর্ণ বা অঙ্ক একাধিকবার আসলে আমরা কি করতে পারি, যতবার আসবে ততবার দিয়ে কি করব, তত ফ্যাক্টরিয়াল দিয়ে সুন্দর করে ভাগ করে দিব। তাহলে আমরা সেপ্টেম্বর শব্দটিকে কতভাবে বিন্যস্ত করতে পারি? অ্যান্সার হবে 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। আশা করি ম্যাথটা বুঝে গেল। তো একইভাবে আমরা যদি আরেকটা ম্যাথ করি, সাপোজ বিন্যাসের ইংলিশ কি? বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন। আমরা একটু নিই পারমুটেশন। আমি তোমাকে বললাম এই পারমুটেশন শব্দটিকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারো। আগের মতোই পারমুটেশন শব্দটিকে তুমি কতভাবে বিন্যস্ত করতে পারো। দেখি আগের মতোই কিভাবে করতে হয়। পারমুটেশনে আমরা দেখছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা বর্ণ আসছে। সো লিখলাম 11 ফ্যাক্টরিয়াল। বাট একটু ঝামেলা আছে। কি ঝামেলা আমরা একটু দেখি ভাই। দেখো এখানে টি দুইটা, তাহলে আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। আর কি কোনো কিছু দুইটা আছে? পি দুইটা নাই, ইও নাই, না আর কোনো বর্ণ দুইটা নাই। তার মানে 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, এটাই হবে আমাদের आंसर। তো এই ফর্মুলা 3 তে আমরা মানে একাধিক বর্ণ থাকলে যদি যতটা থাকবে তত দিয়ে কি করে দিব, তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিব। এখন ভাই কেন আমরা তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করছি এটা আমরা এখানে বলবো না, এটা আমরা যখন ক্লাসে যাব তখন এটা নিয়ে বিস্তার আলোচনা করব। আচ্ছা, ফর্মুলা নাম্বার 3 থেকে আমরা আরেকটা ম্যাথ করছি। এক্সাম্পলটা খুবই ভালো, এটা পারলে মনে করবা এই ফর্মুলার যতগুলো ম্যাথ আছে সবগুলো তুমি ইজিলি করে ফেলতে পারবে। একটু ভালোভাবে লক্ষ্য করি। আমাকে প্রশ্ন করা হলো এই ম্যাথমেটিক্স শব্দটি কতভাবে সাজানো যায় বা কতভাবে বিন্যস্ত করা যায়। আমরা একটু দেখি এখানে কয়টা বর্ণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। সো ওকে, আগের মতোই 11 ফ্যাক্টরিয়াল দিলাম। এখন আমাকে দেখতে হবে কোন কোন বর্ণ দুইটা করে আছে। যেমন এখানে দেখি এম একটা, দুইটা, ওকে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দাও। ঠিক আছে, দেন দেখো এ একটা, দুইটা, এ একটা আছে, দুইটা আছে। সো আমি আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিলাম। তারপর দেখো এখানে একইভাবে টি কয়টা আছে? দুইটা আছে। সুন্দর করে আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দাও। তো এটা ক্যালকুলেটরে বসালে যেটা হবে সেটাই হবে আপনাদের आंसर। তো আশা করি ফর্মুলা নাম্বার 3 নিয়ে আর কারো কোনো ধরনের মধ্যে কনফিউশন নাই। বাট একটু ঝামেলা আছে, আমি একটু আপনাদেরকে বলি একটা ডিফারেন্ট অ্যানালজি। সাপোজ এখানে ছোট হাতের এম না দিয়ে এখানে আমি একটা বড় হাতের এম দিলাম, তাহলে এটার অ্যান্সার কি ভাই সেম হবে? হ্যাঁ, অ্যান্সারটা সেম হবে না। কারণটাকে আমরা একটু বলি। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে এটা আমরা হয়তো জানি যে এটা বড় এম এটা ছোট এম দুইটা সেম জিনিস, বাট ব্যাপারটা হচ্ছে ম্যাথ তো আর জিনিসটা বুঝে না। ম্যাথের কাছে এই এমটা দেখতে একরকম, এই এমটা দেখতে কি হবে আরেক রকম। তাহলে এই যে এম এর জন্য আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়েছিলাম না, এই 2 ফ্যাক্টরিয়ালটা কি হবে, বাদ যাবে। ঠিক আছে, তো একটু ভালোভাবে লক্ষ্য করবা যে প্রথম মানে সবগুলা ওয়ার্ড কি ক্যাপিটাল নাকি সবগুলা ওয়ার্ড ছোট হাতের, এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, না হলে আমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ধন্যবাদ।